পৃষ্ঠা 63 অষ্টম অধ্যায় অ্যানিমিয়া সংজ্ঞা কারণ লক্ষণ প্রতিকার প্রতিরোধ ও খাদ্যনীতি। প্রশ্ন 1 অ্যানিমিয়া কাকে বলে, এর বিভাগগুলি লেখো। রক্তে হিমোগ্লোবিনের বা লোহিত কণিকার পরিমাণ যখন নির্দিষ্ট পরিমাণের থেকে কমে যায় তখন তাকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলা হয়। পরীক্ষাগারে রক্ত পরীক্ষা করেও শরীরে কিছু চিহ্ন ও লক্ষণ ব্র্যাকেটে ক্লিনিক্যাল ফিচার দেখে অ্যানিমিয়া বোঝা যায়। পুরুষদের ক্ষেত্রে 12 থেকে 16%, মহিলাদের ক্ষেত্রে 11 থেকে 14%। পুরুষদের ক্ষেত্রে 12 থেকে 16 গ্রাম প্রতি শতাংশ, মহিলাদের ক্ষেত্রে 11 থেকে 14 গ্রাম প্রতি শতাংশ, বাচ্চাদের ক্ষেত্রে 11 থেকে 34 গ্রাম প্রতি শতাংশ হিমোগ্লোবিন রক্তে থাকে। যদি রক্ত পরীক্ষা করে দেখা যায় যে হিমোগ্লোবিন 10 গ্রাম প্রতি শতাংশ বা তার কম পরিমাণে আছে তবেই অ্যানিমিয়া হয়েছে বলা হয়। রক্তে লোহিত কণিকা পুরুষের ক্ষেত্রে গড়ে 5 মিলিয়ন প্রতি কিউবিক মিলিলিটার, মহিলাদের ক্ষেত্রে গড়ে 4.5 মিলিয়ন প্রতি কিউবিক মিলিলিটার এবং শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 মিলিয়ন প্রতি কিউবিক মিলিলিটার থাকে। যদি কোনো কারণে এটি কমে যায় তবে স্বাভাবিকভাবে হিমোগ্লোবিনের পরিমাণ ব্র্যাকেটে যা লোহিত কণিকার ভিতরে থাকে ব্র্যাকেট কমবে, তখন অ্যানিমিয়া দেখা দেবে। অ্যানিমিয়ার প্রকারভেদ। 1 হিমোলাইটিক HAEMOLYTIC অ্যানিমিয়া কোনো কারণে শরীর থেকে অতিরিক্ত রক্ত বার হলে। 2 অ্যাপ্লাস্টিক APLASTIC অ্যানিমিয়া কোনো কারণে আরবিসি তৈরি বন্ধ হয়ে গেলে। 3 ফলিক অ্যাসিডের অভাবজনিত অ্যানিমিয়া শরীরে কোনো কারণে লোহা ভিটামিন B12 এর অভাব হয়। প্রশ্ন 2 হিমোগ্লোবিন কাকে বলে, এর কাজ কি? উত্তর হিমোগ্লোবিন হলো রক্তের লোহিত কণিকায় অবস্থিত একটি লাল বর্ণের রঞ্জক পদার্থ যার জন্য রক্তের রং লাল। এটি একটি যৌগ প্রোটিন। পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে এটি প্রায় 15 থেকে 16 গ্রাম প্রতি শতাংশ থাকে, মহিলাদের 14 গ্রাম প্রতি শতাংশ থাকে। কাজ এর একটি প্রধান কাজ হলো অক্সিজেন বহন করে প্রতিটি কোষে নিয়ে যাওয়া, আবার কোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে রক্তের মাধ্যমে ফুসফুসে নিয়ে আসা। এই হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তাকে রক্ত শূন্যতা বলে। পৃষ্ঠা 64 প্রশ্ন 3 অ্যানিমিয়ার কারণ কি? উত্তর অ্যানিমিয়ার কারণ অনেক কারণে অ্যানিমিয়া দেখা যায়। সেগুলি হলো: এ শরীর থেকে রক্ত বার হলে। 1 আঘাত লেগে রক্তপাত বা যে কোনো দুর্ঘটনার কারণে অ্যানিমিয়া হতে পারে। 2 শরীর পুড়ে আরবিসি নষ্ট হলে। 3 মেয়েদের ক্ষেত্রে প্রসবের পরে। 4 কোনো অপারেশন হলে। 5 গ্যাস্ট্রিক আলসার বা অতিরিক্ত মাসিক হলে। অর্শ কৃমি বা অন্ত্রে আলসার হলে। 6 অনেকদিন রক্ত আমাশয়ের পর ম্যালেরিয়া বা কালাজ্বর হলে। 7 সাপে কাটলে। বি লোহিত কণিকা বা আরবিসি ঠিকমতো উৎপন্ন না হলে। 1 এক্স রে, গামা রে, রেডিও অ্যাক্টিভ পদার্থ ইত্যাদি শরীরে অনেক দিন ধরে প্রবেশ করলে। 2 ক্যান্সার বা অন্য ভারী রোগের জন্য বিশেষ বিশেষ ওষুধ খেলে। 3 ক্রনিক রেনাল ফেলিওর। 4 হরমোনের ত্রুটিপূর্ণ ক্ষরণ ব্র্যাকেটে এন্ডোক্রিনোপ্যাথি। 5 বিষক্রিয়ার ফলে। সি লোহিত কণিকা বা হিমোগ্লোবিন উৎপন্ন হবার পথে বাধা থাকলে। 1 বংশগত কারণে যেমন সিকল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া। 2 খাদ্যে লোহার অভাব থাকলে। 3 চাহিদা অনুযায়ী খাদ্যে লৌহ গ্রহণ কম হচ্ছে বা শোষণ ব্যাহত হচ্ছে। 4 ফলিক অ্যাসিডের অভাবে বা চাহিদা অনুযায়ী খাদ্যে গ্রহণ না হলে। 5 ভিটামিন B12 এর অভাবে বা চাহিদা অনুযায়ী খাদ্যে গ্রহণ না হলে। 6 শরীরে মারাত্মক রোগ বা ক্যান্সার অনেকদিন থাকলে। 7 ভিটামিন সি লোহা শোষণে সহায়তা করে। ভিটামিন সি এর দীর্ঘদিন অভাবের ফলে অ্যানিমিয়া দেখা দিতে পারে। 8 তামার অভাবে অ্যানিমিয়া দেখা যায়। প্রশ্ন 4 অ্যানিমিয়ার লক্ষণগুলি লেখো। উত্তর
অ্যানিমিয়ার অনেকগুলি লক্ষণ দেখা যায়। 1. দুর্বল ভাব, গা ম্যাজম্যাজ করা, কাজের অনিচ্ছা, ত্বকে ফ্যাকাশে ভাব, সামান্য কারণে হাঁপিয়ে পড়া, ক্ষুধামান্দ ও হজমের গণ্ডগোল, হাত পায়ের আঙুলে ঝিঝি ধরা। খুব বেশি অ্যানিমিয়া থাকলে বুক ধড়ফড় করে ও ব্যথা অ্যানজিনা হয় অক্সিজেনের অভাবে। শ্বাসকষ্ট হয় সামান্য পরিশ্রমে, মাথা ঘুরতে থাকে, জিভের প্যাপিলাগুলি সমতল হয়, নখ চামচের আকার কেলোনিকিয়া ধারণ করে, চোখে দাগ দেখা যায়, চুল রুক্ষ হয়ে যায়, পালসে অস্বাভাবিকতা দেখা যায়, হাত পা ফোলে। রোগীকে পরীক্ষা করে দেখা যায় চোখের তলার সাদা অংশের রক্তনালীতে, জিভের ওপরের অংশে, নখের সাদা অংশে ব্র্যাকেটে আঙুলের ডগা চেপে ধরলে যেখানে গোলাপি আভা দেখা যায়, ফ্যাকাশে ভাব। পৃষ্ঠা 65। প্রশ্ন 5। আয়রন ঘটিত অ্যানিমিয়া রোগীর খাদ্য তালিকা দৈনিক দাও। উত্তর: আয়রন ঘটিত অ্যানিমিয়া থাকলেও তা দূর করার জন্য ভিটামিন এ, সি, কোবাল্ট ভিটামিন, বি12, ফলিক অ্যাসিড প্রভৃতি দিতে হবে দৈনিক আহারে। ক্ষুধামান্দর ফলে খাদ্য গ্রহণ কমে যায়, সেজন্য সুস্বাদু খাদ্য ওই রোগীকে দেওয়া প্রয়োজন। সকাল 6:30 দুধ চিনি সহ চা। 8:30 হাতে গড়া রুটি 2 বা পাউরুটি, আলুর তরকারি, ডিম সিদ্ধ, আপেল বা পেয়ারা 40 গ্রাম। দুপুর 1টায় ভাত 100 গ্রাম, ছোলার ডাল 30 গ্রাম, কচু শাক 30 গ্রাম, থোড়ের ছেঁচকি, কাঁচকলা আলুর তরকারি 100 গ্রাম, মাছ 50 গ্রাম, দই 100 গ্রাম। বিকেল 4:30 কলা একটা, দুধ 250 ml। 6:30 বিকেল 6:30 দুধ চিনি সহ চা, মুড়ি, ছোলা সেদ্ধ 30 গ্রাম, গাজর ও টমেটো কুচি দিয়ে। রাত্রি 9:30 রুটি 3টে, মাংস 2 পিস 50 থেকে 60 গ্রাম, ডুমুর আলুর তরকারি, ডাল 1 বাটি 30 গ্রাম, স্যালাড, গাজর, পেঁয়াজ, টমেটো। পৃষ্ঠা 66। প্রশ্ন 6। লোহার অভাব শরীরে কিভাবে হয় এবং কেন হয়? উত্তর: আমরা দৈনিক 15 থেকে 20 মিলিগ্রাম লোহা mgm লোহা প্রয়োজন। আবার পড়ছি, আমাদের দৈনিক 15 থেকে 20 mgm লোহা প্রয়োজন। ঋতুমতী গর্ভবতী মহিলাদের আরও বেশি। প্রথম 3 মাসের মতো লোহা লিভারে জমা থাকে। তারপর বাচ্চার লোহার অভাবে অ্যানিমিয়া দেখা দিতে পারে, কারণ দুধে লোহার অভাব রয়েছে। লোহা শোষণে পিত্তরসের অম্ল সাহায্য করে, এটি ফেরিক ফর্মকে ফেরাসে পরিণত করে। ক্যালসিয়াম ও ভিটামিন সি লোহা শোষণে সাহায্য করে। এসব বস্তুর অভাবে লোহা ঠিকমতো শোষিত হয় না, ফলে লোহা খাদ্যে গ্রহণ করলেও শরীরে তার অভাব ঘটে। এছাড়া ক্ষার জাতীয় খাবার লোহা শোষণ ব্যাহত করে। রক্তপাতের ফলে যেমন দুর্ঘটনায়, মাসিকের সময়, অপারেশনে, প্রসবে, গর্ভপাত হলে লোহা শরীর থেকে বেরিয়ে গেলে তার অভাব ঘটে। লোহার কাজগুলি হলো প্রধানত শরীরে হিমোগ্লোবিন তৈরি করা, এছাড়া রক্তে লোহিত কণিকা তৈরিতে সাহায্য করা, রক্তে অক্সিজেন বহন করা, নিউক্লিয়াস ও নার্ভের নিসেল কণা তৈরি করা। লোহার অভাবের ফলে সেকেন্ডারি অ্যানিমিয়া বা মাইক্রোসাইটিক হাইপোকিওমিক দেখা যায়। হিমোগ্লোবিন রক্তে কমে যায়, লোহিত কণিকার আকার এবং আয়তন স্বাভাবিকের থেকে কম হয়। রেড বোন ম্যারোতে নর্মোব্লাস্টিক হাইপারপ্লাসিয়া দেখা যায়। কালার ইন্ডেক্স এসব ক্ষেত্রে কম থাকে। MCHC 30% থেকে কম থাকে। লোহিত কণিকা যদি কোনো কারণে কম হয় বা নষ্ট হয়ে যায়, তাহলে হিমোগ্লোবিন কমে অ্যানিমিয়া দেখা দেয়। লোহার অভাবের ফলে রক্তে অক্সিজেন সংবহন ব্যাহত হবে, লোহিত কণিকার সংখ্যা কমবে, নিউক্লিয়াস তৈরি ব্যাহত হবে, স্নায়ুতন্ত্রের কাজ, শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি ব্যাহত হবে এবং শরীরে নানা সমস্যা দেখা দেবে। তামা ও কোবাল্ট লোহা শোষণে সাহায্য করে। খাদ্যে এদের অভাবের ফলে শোষণের অভাবে শরীরের লোহার অভাব ঘটবে। চা, কফির ভিতরে একটি কেমিক্যাল পদার্থ পলিফেনল থাকে, যা লোহা শোষণে বাধা সৃষ্টি করে। কাজেই লৌহযুক্ত খাদ্যের শোষণে বাধা সৃষ্টি করে কুমড়ো শাকে ও সুপারিতে অবস্থিত অক্সালেট
তাই এগুলি লৌহযুক্ত খাদ্যের সঙ্গে বা পরে না খাওয়া উচিত। শরীরে 5 থেকে 8% মাত্র লোহা শোষিত হয়, তাই লোহাকে অন্যভাবে খাদ্যের সঙ্গে গ্রহণ করতে হয়। ভিটামিন সি জাতীয় ফল খাবার পর ব্র্যাকেটে পাতিলেবু খাওয়া ভালো। প্রশ্ন 7, লোহার উৎস সম্বন্ধে লেখো। উত্তর, অনুপৌষ্টিক উপাদানগুলির মধ্যে শরীরে লোহার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেহে লোহার পরিমাণ হলো মাত্র 2.8 গ্রাম একজন 70 কেজি ব্যক্তির ক্ষেত্রে। লোহা প্রধানত রক্তের হিমোগ্লোবিনে থাকে, বাকিটা থাকে মাংসপেশি, যকৃৎ, প্লীহা ও মেরু মজ্জায়। উৎস উদ্ভিজ্জ খুব বেশি পাওয়া যায় কলা ব্র্যাকেটে কাঁচা পাকা, থোর, মোচা, ডুমুর, ছোলা, আলু, পেয়ারা, কচু ও ছোলার শাক 10 থেকে 20 গ্রাম প্রতি 100 গ্রামে। ডাল, বিশেষ করে ছোলা 4 থেকে আবার পড়ছি। উৎস উদ্ভিজ্জ খুব বেশি পাওয়া যায় কলা কাঁচা পাকা, থোর, মোচা, ডুমুর, ছোলা, আলু, পেয়ারা, কচু ও ছোলার শাক 10 থেকে 20 গ্রাম প্রতি 100 গ্রাম ডাল, বিশেষ করে ছোলা 4 থেকে 11 গ্রাম দানা শস্য 3 থেকে 8 মিলিগ্রাম প্রতি শতাংশ, যকৃৎ 7 থেকে 9 মিলিগ্রাম প্রতি 100 গ্রাম, ডিম মাংস 3 মিলিগ্রাম প্রতি 100 গ্রাম। পৃষ্ঠা 68, অনুশীলনী। উত্তর লেখো। 1, অ্যানিমিয়া কাকে বলে? 2, অ্যানিমিয়ার কারণগুলি বিস্তারিত লেখো। 3, কম বয়সী ও যুবতী মেয়েদের অ্যানিমিয়া বেশি হয় কেন? 4, কিভাবে অ্যানিমিয়া প্রতিরোধ করবে? 5, কিভাবে বুঝবে যে একজনের অ্যানিমিয়া আছে? 6, অ্যানিমিয়া থাকলে তার খাদ্য কেমন হবে? বি, ঠিক না ভুল লেখো। 1, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 10 গ্রাম প্রতি ml অফ ব্লাড বা তার কম হলে তাকেই অ্যানিমিয়া বলবো। 2, লোহার অভাব ছাড়াও কেবলমাত্র ফলিক অ্যাসিড ও ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া হওয়া সম্ভব। 3, লোহা পর্যাপ্ত খেলেও শুধুমাত্র শোষণের সমস্যার জন্য অ্যানিমিয়া হতে পারে। 4, অ্যানিমিয়া হলে মানুষ রোগা হয়ে যায়। 5, কমলালেবুতে লোহা থাকায় অ্যানিমিয়া সারে। 6, গর্ভবতীদের অ্যানিমিয়ার সমস্যা দেখা যায়। 7, ভারী কাজ করলে অ্যানিমিয়া হয়। পৃষ্ঠা 69, নবম অধ্যায়, মেধাধিক্য কারণ, অসুবিধা, পথ্যনীতি। প্রশ্ন 1, মেধাধিক্য কাকে বলে? উত্তর, কারোর ওজন সঠিক কিনা জানার জন্য উচ্চতা, বয়স, লিঙ্গ, আদর্শ দৈহিক ওজন জেনে নেওয়া প্রয়োজন। যদি কারো ওজন স্বাভাবিকের থেকে 20% বেশি হয় তবে তাকে মেদবহুলতা বা ওবেসিটি বলা হয়। অপরপক্ষে বিএমআই যদি 25 বা তার বেশি হয় তাকে মেধাধিক্য বলে। বিএমআই সমান দৈহিক ওজন ব্র্যাকেটে কেজি বাই দৈহিক উচ্চতা ব্র্যাকেটে মিটার স্কোয়ার। বিএমআই এর মান 19 থেকে 24 প্লাস থাকলে স্বাভাবিক, 25 থেকে 29 প্লাস স্থূল বা ওভারওয়েট বলা হয়। 30 থেকে 34 প্লাস ওবেসিটি গ্রেড 1 হলে 30 থেকে 39 প্লাস, ওএমইটি গ্রেড 2 40 প্লাস, ওবেসিটি গ্রেড 3 বলে। স্নেহকোষের আকরগত ও সংখ্যাগত বৃদ্ধির ফলে স্থূলতা সৃষ্টি হয়। মেধাধিক্য বা ওবেসিটির প্রকারভেদ হলো বিএমআই 25 থেকে 29 হলে স্থূল বা ওভারওয়েট, 30 থেকে 34 ওবেসিটি গ্রেড 1, 35 থেকে 39 গ্রেড 2, 40 বা তার বেশি গ্রেড 3 বা মরবিড ওবেসিটি। বিএমআই এর মান 19 থেকে 22 হলে ওজন কম, 23 থেকে 24 হলে ওজন স্বাভাবিক, 35 প্লাস বিএমআই মানে শরীর নানা রোগের শিকার হবে। প্রশ্ন 2, মেদবহুলতার কারণগুলি কি কি? উত্তর, মেদবহুলতার কারণগুলি হলো 1, অতিরিক্ত খাদ্য গ্রহণ। দেহের প্রয়োজনের অতিরিক্ত খাদ্য, বিশেষ করে চর্বি, শর্করা ও শ্বেতসার জাতীয় খাদ্য গ্রহণের ফলে মেদ জমে। 2, পরিশ্রমহীনতা। সারাদিন শুয়ে বসে থাকা, ব্যায়াম, খেলাধুলা না করার ফলে মেদ বৃদ্ধি হয়। 3, জিনগত প্রভাব। পারিবারিক জিনের প্রভাবে
ব্র্যাকেটে মাতৃকুল ও পিতৃকুল মেধাধিক্য হয়। 4. হরমোনের সমস্যা, থাইরয়েড হরমোন ও পিটুইটারি হরমোনের গোলযোগের ফলে মেদ বাড়ে। 5. ওষুধের প্রভাব, অ্যানাবলিক স্টেরয়েড জাতীয় ওষুধের ফলে ওজন বাড়ে। 6. বয়সের সঙ্গে সঙ্গে মেদ বৃদ্ধির প্রবণতা দেখা যায়। মেয়েদের মেনোপজের পরে অনেক সময় মেদ বৃদ্ধি ঘটে। 7. বিভিন্ন জনগোষ্ঠীর জীবনশৈলীর কারণেও পরিবেশগত কারণে মেদ বৃদ্ধি ঘটে। পৃষ্ঠা 70। 8. মানসিক কারণ, হতাশা, অবসাদ, উৎকণ্ঠা, একাকিত্ব, লুকিয়ে ভালো ভালো বা বেশি খাদ্য খাওয়ার ফলে দেহ স্থূল হয়। প্রশ্ন 3. অতিরিক্ত ওজনের ফলে কি কি রোগ দেখা দেয়? উত্তর, অতিরিক্ত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, পেটের বাড়তি মেদের জন্য শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, কোমরে হাঁটুতে ব্যথা, আর্থ্রোসিস, ফ্যাটি লিভার, মাসিকের সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন 4. মেদ কমাতে গেলে কি করতে হবে? উত্তর, মেদ কমাতে গেলে প্রথমেই তার কারণ নির্ধারণ করতে হবে, তারপর শুরু হবে তার চিকিৎসা। মধ্যপ্রদেশের চর্বি বা সেন্ট্রাল ওবেসিটি সাংঘাতিক ক্ষতিকর। যারা বেশি বসে থাকার কাজ করেন তাদের মধ্যবয়সে এটি দেখা যায়। এর জন্য হাঁপানি বা শ্বাসকষ্ট হতে পারে। জীবনধারার ব্র্যাকেটে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। প্রয়োজনীয় শক্তির থেকে কিছু কম শক্তিমূল্যের খাদ্য দিতে হবে। শরীরের অবস্থা, বয়সভেদে সাঁতার, জগিং, স্পট জগিং, ব্যায়াম, অ্যারোবিক্স বা জোরে হাঁটতে হবে। ঘুমানো ছাড়া একদম শুয়ে থাকা চলবে না। শারীরিক অবস্থা ভেদে কাজ করতে হবে। পৃষ্ঠা 71। কোনো রোগের ফলে মোটা হলে সেই রোগের চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু করতে হবে এবং চালিয়ে যেতে হবে। স্টেরয়েড বা অন্য কোনো ওষুধের ফলে মোটা হলে সেই ওষুধ সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। 1 বা 2 দিনে কয়েক কেজি ওজন কমানো বা 2-3 ইঞ্চি ভুঁড়ি কমানোর যে বাজার চলতি প্রথা আছে তা গ্রহণ না করাই উচিত। ধৈর্যের সঙ্গে ডায়েট কন্ট্রোল করে এবং উপরে বর্ণিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে মাসে 1 কেজি থেকে 2 কেজি ওজন কমানো ভালো। মানসিক অবসাদে খাদ্য গ্রহণ বাড়ে, তা কাটানোর জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। মদ্যপান করা চলবে না। ফাস্ট ফুড, চর্বি জাতীয় খাবার, আইসক্রিম, সফট ড্রিঙ্কস খাওয়া চলবে না। শুয়ে বসে আলস্যে দিন কাটানোর অভ্যাস বা সেডেন্টারি লাইফ ত্যাগ করতে হবে। কিছু ওষুধ খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করে মেদ কমানো যেতে পারে। সার্জারি দ্বারা, যেমন লাইপোসাকশন বা জিআই ট্র্যাক্ট সার্জারি করে অনেকখানি মেদ কমানো যেতে পারে। প্রত্যেক মাসে বা 21 দিনে ওজন একই জায়গা থেকে নিতে হবে। বেড়ে গেলেই তা কঠোর পরিশ্রমে কমাতে হবে। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী খাদ্য তালিকা মেনে প্রত্যেক দিন খাবার খেতে হবে। প্রশ্ন 5. মেদ বৃদ্ধির ফলে কি কি সমস্যা বা অসুবিধা দেখা দেয়? উত্তর, মেদ বৃদ্ধির ফলে যেসব অসুবিধা দেখা যায় সেগুলি হলো: 1. নানা রোগের সম্ভাবনা। প্রথমে ফাংশনাল ডিস্টারবেন্সের পরে স্ট্রাকচারাল ডিফর্মিটি দেখা দেয়, অর্থাৎ প্রথমে একটি তন্ত্রের কাজ ব্যাহত হয় বা সমস্যা দেখা দেয়, পরে সেই তন্ত্র বা অঙ্গের গঠনে অস্বাভাবিকতা দেখা যায়। যেমন উচ্চ রক্তচাপ প্রথমে দেখা যায়, পরে হৃদরোগ দেখা যায়। ফ্যাটি লিভার, পিত্তপাথুরি, অস্ট্রিও আর্থারাইটিস, বাত, ডায়াবেটিস, ব্রেস্ট ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সার, গাঁট ব্যথা, হার্নিয়া, সামান্য ভারী কাজে বা সিঁড়ি ভাঙলে শ্বাসকষ্ট, মানসিক অবসাদ দেখা যায়। 2. আয়ু হ্রাস। এইসব রোগের ফলে আয়ুক্ষয় হয় ও বেঁচে থাকার সম্ভাবনা স্বাভাবিক ব্যক্তির থেকে 10% কমে যায়। 3. মানসিক অসুবিধা। এরা অতিরিক্ত ওজনের জন্য অনেক সময় হাসি ঠাট্টার পাত্র হন। ক্রমাগত ব্যঙ্গ বিদ্রূপের ফলে তারা হীনমন্যতায় ভোগেন এবং ধীরে ধীরে মানসিক অবসাদ ও হতাশা দেখা যায়। 4. সামাজিক অসুবিধা। ওপরে বর্ণিত অসুবিধার জন্য তারা লোকের কাছে উপহাসের পাত্র হন, ফলে অন্তর্মুখী হয়ে পড়েন ও লোকের সঙ্গে মেলামেশা ও ব্যবহারে নিরুৎসাহী হন। সামাজিক দিক থেকে নিজেকে গুটিয়ে নেন। পাঁচ, চলাফেরার অসুবিধা।
অতিরিক্ত ওজনের জন্য কোমর ও হাঁটুতে চাপ বাড়ে, ফলে অস্টিও আর্থারাইটিস, ফ্ল্যাট ফুট, পায়ে রক্ত চলাচলের সমস্যার জন্য ভেরিকোজ ভেনের সমস্যা দেখা যায়। ভুঁড়ি বা সেন্ট্রাল ওবিসিটির জন্য শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়। ওপরে উঠতে বা সিঁড়ি ভাঙতে কষ্ট হয়। চলাফেরা, কাজকর্ম সবই সাধারণের থেকে ধীরে ধীরে করার ফলে সে পিছিয়ে পড়ে। রাস্তাঘাটে যাতায়াতের সময় বা যানবাহনের থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। 6. ত্বকের সমস্যা। মেদবৃদ্ধির ফলে ত্বক ফেটে গিয়ে সাদা সাদা লম্বা লাইন ব্র্যাকেটে স্ট্রেচ মার্কিং দেখা যায়, যা দৃষ্টিগত ও সৌন্দর্যের হানিকর। 7. মেয়েদের ক্ষেত্রে মাসিকের সমস্যা ও গর্ভধারণের সমস্যা, প্রসবকালীন নানা সমস্যা আসতে পারে। পৃষ্ঠা 72। প্রশ্ন 6, মেদবহুল রোগীর খাদ্য কেমন হবে? উত্তর, কাজ ও বয়স অনুযায়ী এবং যে কোনো রোগ আছে কিনা তা বিচার করে মেদবহুল রোগীর খাদ্য তালিকা বানাতে হবে। ওজন স্বাভাবিকের থেকে কত বেশি তা জেনে নিতে হবে। মোটামুটিভাবে মেদবহুল রোগীর শক্তির পরিমাণ 1200 কিলো ক্যাল রাখতে হবে। শক্তির যোগান 1000 থেকে 1200 ক্যাল কম হলে ওজন প্রতি সপ্তাহে 2.1 থেকে 1.2 কেজি কমে। একে রিডিউসিং ডায়েট বলে। এরপর গ্লুকোজ ও জল বেরিয়ে গিয়ে কয়েক কেজি ওজন কমে। সঞ্চিত ফ্যাট ভাঙতে শুরু করে। ঠিকমতো গ্লুকোজের যোগান না পেলে ফ্যাট পুরোপুরি ভাঙতে পারে না, ফলে কিটোসিস হয়। কাজে খাদ্য তালিকার সমস্ত উপাদান ঠিকমতো না থাকলে হিতে বিপরীত হতে পারে। তাই এই ব্যাপারে মানসিক প্রস্তুতি ও ধৈর্য দরকার। সময় মতো খেতে হবে, বারে বারে অল্প খেলে ভালো হয়। কোনোভাবেই প্রাতরাশ এড়িয়ে যাওয়া উচিত নয়, কারণ সকালবেলায় পাকস্থলী একদম ফাঁকা থাকে। সেখান থেকে অ্যাসিড বের হয়ে খাদ্য না পেলে পাকস্থলীর গাত্রের ক্ষয় করে এবং গ্যাস্ট্রিকের আলসারের সম্ভাবনা দেখা যায়। ক্যালোরি। যেহেতু মেদ কমাতে কম ক্যালোরিযুক্ত খাদ্য দরকার হয়, তাই হালকা কাজের জন্য দৈনিক 20 কিলো ক্যাল প্রতি কেজি, মাঝারি কাজের জন্য 25 কিলো ক্যাল প্রতি কেজি খাদ্য প্রয়োজন। কার্বোহাইড্রেট। যেহেতু আমাদের শক্তি প্রধানত কার্বোহাইড্রেট থেকেই আসে এবং 65 থেকে 70% খাদ্যই শ্বেতসার বা শর্করা, তাই তন্তু সমৃদ্ধ খাবার যেমন গোটা ফল, শাকসবজি, গোটা দানাশস্য ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে। শর্করা, চিনি, গুড়, মধু, ফলের রস, সফট ড্রিঙ্কস, মূল কন্দ, শুকনো ফল খাওয়া যাবে না, কারণ এতে ক্যালোরি খুব বেশি। তন্তু জাতীয় খাবার বেশি খেলে পেট ভরে যাবে, তাই কম ক্যালোরিতে মানসিক তৃপ্তি পাওয়া যাবে। ন্যূনতম 100 গ্রাম হালকা কাজের জন্য 150 গ্রাম মাঝারি কাজ দিতে হবে। প্রোটিন। প্রোটিনযুক্ত খাবার কমানো যাবে না। প্রতি কেজি ওজনের জন্য 1 গ্রাম হিসেবে 50 থেকে 60 গ্রাম দিতে হবে। ফ্যাট। কম পরিমাণে দিতে হবে, পুরো বন্ধ করা চলবে না। প্রাণীজ ফ্যাটের বদলে উদ্ভিজ্জ ফ্যাট 20 থেকে 30 গ্রাম দিতে হবে। মাখন, ঘি, চর্বি জাতীয় খাবার দেওয়া যাবে না। পৃষ্ঠা 73। ভিটামিন। শাকসবজি ও ফল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। নিয়ন্ত্রিত ফ্যাট গ্রহণের ফলে ভিটামিন এ ও ডির অভাব দেখা গেলে মাল্টিভিটামিন ট্যাবলেটের দরকার হতে পারে। খনিজ লবণের ক্ষেত্রে মিনারেলযুক্ত ট্যাবলেট খেতে পারলে ভালো, কারণ খাদ্যের পরিমাণ হ্রাসের ফলে খনিজ লবণের ঘাটতি দেখা দিতে পারে। সোডিয়ামযুক্ত খাবার কম খেতে হবে। দুপুরের খাবার আগে জল খেলে পেট ভরে গিয়ে খাদ্যের পরিমাণ হ্রাস পায়, পরিপাকে সহায়তা করে। এই ধরনের খাদ্য খেয়ে ওজন কিছুটা কমলে পরবর্তী পর্যায়ে ক্যালোরি কিছুটা বাড়িয়ে মেনটেনিং ডায়েট দেওয়া হয়, যা ওজন স্বাভাবিক না হওয়া অবধি মেনটেন করতে হবে। এতে ক্যালোরির পরিমাণ 1500 থেকে 1800 কিলো ক্যাল হবে। কি কি জিনিস খাওয়া চলবে না? চিনি, মধু, কেক, পেস্ট্রি, আইসক্রিম, যে কোনো ভাজা খাবার, ভাজা ও রসের মিষ্টি, বাদাম, নারকেল, শুকনো যে কোনো ফল, কিশমিশ, আখরোট, ডিমের কুসুম, ঘি, মাখন, সফট ড্রিঙ্কস, মদ, জ্যাম, জেলি প্রভৃতি। প্রশ্ন 7, মেদবহুল ব্যক্তির একটি দৈনন্দিন খাদ্য তালিকা তৈরি করো। উত্তর, নিচে 1200 কিলো ক্যালের একটি রিডিউসিং ডায়েট চার্ট দেওয়া হলো, যা মেদবহুল ব্যক্তির উপযোগী। এ, রিডিউসিং ডায়েট ব্র্যাকেটে 1000 থেকে 1200 কিলো ক্যাল।
সকাল 6:30 চা, মাটা তোলা দুধ সহ 1 কাপ, 2টি থিন অ্যারারুট বিস্কিট 15 গ্রাম। সকাল 8:30 পাতলা চাপাটি 2টো, সেদ্ধ সবজি 1 বাটি, একটি ডিমের সাদা অংশ, দুধ 1 কাপ, মাটা তোলা। দুপুর 1টা ভাত 75 গ্রাম চালের বা রুটি 3টে, স্যালাড 75 গ্রাম, মাছ বা মাংসের ঝোল 50 গ্রাম, সবজি 1 বাটি 100 গ্রাম, টক দই 50 গ্রাম। বিকেল 4:30 কলা বাদে যে কোনো একটি ফল, কমলা লেবু বা মোসাম্বি বা তরমুজ বা বাতাবি লেবু বা শসা বা ফুটি বা জাম বা জামরুল 4টি বা 6টি। সন্ধ্যা 6টা মাটা তোলা দুধ দিয়ে চা, মুড়ি 20 গ্রাম, ছোলা সেদ্ধ বা শসা দিয়ে। রাত 9:30 চাপাটি 2টো 50 গ্রাম, 1 বাটি সবজি সেদ্ধ 100 গ্রাম, মাছ বা মাংস মুরগি 50 গ্রাম। রাত 10:30 চিনি ছাড়া দুধ 1 কাপ 200 ml। সবজি শিম, বরবটি ব্র্যাকেটে আলফা অ্যামাইলেজ শ্বেতসার শোষণে বাধা দেয়, পটল, ঢেঁড়স, ঝিঙে, উচ্ছে, করলা, কাঁচা কুমড়ো, বেগুন, সব রকম শাক খাওয়া যেতে পারে, পরিমিত পরিমাণে খাওয়া যায় গাজর, পেঁয়াজকলি, সয়াবিন, ডাল। পৃষ্ঠা 74 5 থেকে 7 কেজি ওজন কমে গেলে মেনটেনিং ডায়েট দিতে হবে। বি মেনটেনিং ডায়েট 1500 থেকে 1700 কিলো ক্যাল। সকাল 8:30 গোটা ডিম সপ্তাহে 3 দিন, দুপুর 1টায় ডাল, মুসুর, মুগ বা ছোলা 30 গ্রাম, সন্ধ্যা 6টায় চায়ের সঙ্গে 2-3টি বিস্কুট বা মুড়ির বদলে সুজি ব্র্যাকেটে কম চিনি দিয়ে সপ্তাহে 2 দিন। রাত 9:30 ডাল 25 গ্রাম, চাপাটি 3টি 75 গ্রাম। ওপরের খাবারের সঙ্গে এগুলি অতিরিক্ত দিতে হবে। অনুশীলনী এ উত্তর লেখো। 1 ওবেসিটি কাকে বলে? 2 বিএমআই কাকে বলে? বিএমআই কত হলে ওজন স্বাভাবিক আর কত হলে ওজন বেশি বলা হয়? 3 ওবেসিটি হলে কি কি সমস্যা শরীরে দেখা যায়? 4 কি ধরনের খাদ্য কতটা খেলে ওজন স্বাভাবিক হবে? 5 ওবেসিটি লোকেদের দৈনিক খাদ্য তালিকা দাও। 6 স্থূলতার কারণগুলি উল্লেখ করো। বি ঠিক না ভুল লেখো। 1 বিএমআই 25 হলে ওজন স্বাভাবিক বলে ধরতে হবে। 2 ওজন বেশি হলে ছোটদের সমস্যা হয় না। 3 বেশি কার্বোহাইড্রেট খাওয়ার ফলে ওজন বাড়ে। 4 মুরগির মাংস খেলে ওজন বাড়ে। 5 বেশি ওজনের ফলে ক্যান্সারও হতে পারে। 6 সুষম খাদ্যে ওজন বাড়ে না। 7 ওজন কমাতে হলে স্বাভাবিক ওজন না হওয়া অবধি রিডিউসিং ডায়েট খেতে হবে।